আপনাদের কয়েকজনে আমার কাছে হাইপোভলিমিক হাইপারনাট্রিমিয়া সম্পর্কে জানতে চাইছেন। এটা 3 ভাবে কোশ্চেনটা হতে পারে: হাইপোভলিমিক হাইপারনাট্রিমিয়া, হাইপারভলিমিক হাইপারনাট্রিমিয়া, আইসোভলিমিক হাইপারনাট্রিমিয়া। তো এর মধ্যে কমনেস্ট হচ্ছে হাইপোভলিমিক হাইপারনাট্রিমিয়া, যেটা সব জায়গায় ইউজুয়ালি আস্কড হয়। সো এটা ইউজুয়ালি কখন ঘটে, কন্ডিশনটা কখন আমাদের বডিতে হয়? যখন আপনার ফ্লুইডের পরিমাণ বেশি লস হবে রাদার দেন সোডিয়াম। দ্যাট মিনস আপনার সোডিয়ামও লস হচ্ছে, ওয়াটারও লস হচ্ছে, বাট ওয়াটার লসটা বেশি। সো এই কন্ডিশনগুলো ইউজুয়ালি হচ্ছে, আমরা এগুলোকে বলি হচ্ছে আপনার হাইপোটোনিক ফ্লুইড লস। হাইপোটোনিক ফ্লুইড লস মানে ফ্লুইড বেশি লস হচ্ছে, আপনার সলিউড কম লস হচ্ছে। সলিউড বলতে আমি এখানে সোডিয়াম বোঝাচ্ছি। সো দেখেন, আমি যদি একটা গ্রাফিক আঁকি, আমার এক্স এক্সিস বরাবর যদি আমি সোডিয়াম চিন্তা করি, আর ওয়াই এক্সিস বরাবর সোডিয়াম চিন্তা করি, আর এক্স এক্সিস বরাবর আমি যদি ভলিউম চিন্তা করি, সো এটাকে একটা চেম্বার যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে আমার ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর এটা হচ্ছে আমার আইসিএফ, ইন্টারসেলুলার ফ্লুইড। সো সাপোজ এখান থেকে আমার এটা একটা এই পুরোটা হচ্ছে আমার এক হচ্ছে ভলিউম, আর এটা হচ্ছে সোডিয়ামের কনসেন্ট্রেশন, দুইটার ক্ষেত্রে নর্মাল কন্ডিশন। সো এখন সাপোজ ফর এক্সাম্পল আমার বডি থেকে যখন ফ্লুইড লস হবে, তখন কি হবে? ফ্লুইড লস হলে আমার ভলিউমের লেভেলটা কমতে থাকবে। নর্মালের তুলনায় ভলিউমের লেভেল এখানে ছিল, সেখান থেকে কমে এখানে চলে আসবে। এখন সোডিয়ামও লস হচ্ছে, কিন্তু ভলিউম বেশি লস হওয়ার কারণে সোডিয়ামের কনসেন্ট্রেশন কী হবে? বেড়ে যাবে। যেহেতু ফ্লুইড বেশি লস হচ্ছে, সোডিয়াম কম লস হচ্ছে, সো রিমেনিং যতটুকু ফ্লুইড থাকতেছে সেখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি, এই জন্য সোডিয়াম ওয়ে এক্সিসটা উপর দিকে উঠবে। এখন কার কম্পারিজনে এখানে কনসেন্ট্রেশন বাড়লো? সোডিয়ামের কন্টেন্ট বেড়লে তো এখানে কনসেন্ট্রেশন বেড়ে গেল। কার কম্পারিজনে? আইসিএফের কনসেন্ট্রেশন। আমরা জানি কি, যেখানে কনসেন্ট্রেশন বেশি ফ্লুইডের মুভমেন্ট সেদিকে হয়। সো আইসিএফ থেকে ইসিএফের দিকে ফ্লুইডের মুভমেন্ট হবে। তখন কি হবে? আইসিএফের ভলিউমও কমে যাবে, আইসিএফের ভলিউম কমে যাবে, কিন্তু সোডিয়াম লস, এখানেও সোডিয়াম কী হবে? তখন ফ্লুইড কমে যাওয়ার কারণে সোডিয়াম বাড়তে থাকবে। সো এটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আপনার যদি বিএমএসসি এইভাবে আপনাকে এটা কোশ্চেন করতে পারে যে এখানে সোডিয়ামের তুলনায় ওয়াটার লস বেশি হয়, ট্রু। এটা বলতে পারে ইসিএফের ভলিউম ডিক্রিজ হয়, ট্রু। বলতে পারে আইসিএফের ভলিউম ডিক্রিজ হয়, ট্রু। ফ্লুইডের মুভমেন্ট আইসিএফ থেকে ইসিএফ হইতে পারে, সেটাও ট্রু। তারপরে হচ্ছে আপনার সোডিয়ামের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়, সেটাও ট্রু। যদি কোশ্চেনে বলে যে টোটাল সোডিয়াম কন্টেন্ট, তখন কিন্তু সেটা কমে যায়, টোটাল সোডিয়াম কন্টেন্ট হচ্ছে কমে যায়। সো এটা হচ্ছে ওভারঅল সিনারিও কী ঘটে। আপনার এটাকে দুইটা ভাগে আমরা কজগুলোকে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার নন রেনাল কজ, আর একটা হচ্ছে রেনাল কজ। নন রেনাল কজ হচ্ছে যেমন এক্সেসিভ সুয়েটিং, ডায়রিয়া, তারপরে নার্সিংহোমের ডিহাইড্রেশনের কারণে হতে পারে। রেনাল কজের মধ্যে অসমোটিক ডায়োরেসিস থেকে আপনার এই কন্ডিশনটা ডেভেলপ করতে পারে। আর আপনার ট্রিটমেন্ট কী হবে? আমরা যেহেতু ট্রিটমেন্ট হবে সিম্পল জিনিস, ট্রিটমেন্ট হবে আপনার যেহেতু ফ্লুইড লস হচ্ছে, সোডিয়াম লস হচ্ছে, সো সোডিয়াম ক্লোরাইডই আপনি দিবেন। নর্মাল স্যালাইনের মধ্যে আপনি সেম জিনিসটা পেয়ে যাবেন। নর্মাল স্যালাইনের মধ্যে কী থাকে? ফ্লুইড থাকে, আর সেটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড মিক্স থাকে। সো আপনি ট্রিটমেন্টে নর্মাল স্যালাইন ফ্লুইড ইনফিউশন দিলে পেশেন্ট ইমপ্রুভ করে যাবে।